রামু, এ আমার পরম সৌভাগ্য যে তুমি তুমি আমার এমন অবস্থায় পাশে আছো। মা আমাকে পাঠিয়েছে। সে 90 বছর বয়স পর্যন্ত বাঁচবে। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের জন্য আর কে নারায়ণের লেখা দি ডক্টরস ওয়ার্ড। আর কে নারায়ণ 10ই অক্টোবর 1906 খ্রিস্টাব্দে মাদ্রাস, বর্তমানে চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় ভারতীয় লেখক। তিনি তাঁর সহজ সরল ও হাস্যরসাত্মক লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে তুলে ধরার জন্য বিখ্যাত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দি গাইড এবং দি ডার্ক রুম ইত্যাদি অন্যতম। তাঁর কর্মজীবনে তিনি অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল 1960 সালে দি গাইড উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার এবং 2000 সালে ভারতের দ্বিতীয় বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। 2001 সালের 13ই মে 94 বছর বয়সে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুরু হচ্ছে আর কে নারায়ণের লেখা দি ডক্টরস ওয়ার্ড। রোগীকে তখনই তাঁর কাছে নিয়ে আসা হতো যখন রোগীর অবস্থা খুবই শোচনীয়, এবং তখনই ডাক্তার রামান অত্যন্ত রেগে গিয়ে বলতেন, কেন তোমরা একে একদিন আগে আনোনি? কারণটা খুবই স্পষ্ট। ডাক্তার দেখানোর খরচ 25 টাকা, আর তার চেয়েও বড় কথা হলো মানুষ তাঁর চৌকাঠ মারাতে ভয় পেত এবং কিছুটা বাধ্য হয়েই তাঁকে ডাকতে হতো, কারণ তিনি ছিলেন অশুভ শক্তির প্রতীক। তিনি রোগী দেখা মাত্রই বলে দিতে পারতেন ব্যক্তিটি বাঁচবেন নাকি ইহজগৎ ত্যাগ করবেন। তাঁর মুখ দিয়ে কোনোদিনই কোনো সান্ত্বনাসূচক বাক্য বের হতো না, কারণ তিনি বিশ্বাস করতেন যে রোগী বাঁচবেই না, তাকে মিথ্যা আশ্বাস দেওয়া সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। তাই তিনি রোগীকে তার স্বাস্থ্য সম্বন্ধে নিজের ধারণা শুনিয়ে দিতেন নিঃসংকোচে, যা শুনে কোনোভাবেই বোঝার জো ছিল না যেটি কোনো ডাক্তার কথা বলছেন নাকি কোর্টের জজ আসামির বিরুদ্ধে বিচার শোনাচ্ছেন। তাই রোগীর জীবন সর্বদাই তার কাঠগড়ায় এক প্রকার বিচারাধীনের ন্যায় ঝুলে থাকত। কিন্তু তিনি যদি একটুও আশার আলো দেখতেন, তখনই জামার হাতা গুটিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যমরাজের সঙ্গে যুদ্ধ করে রোগীকে বাঁচিয়ে তুলতেনই। কিন্তু আজ সেই ডাক্তার রামান বিছানার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবছিলেন তাকে কেউ এসে একটি মিথ্যে সান্ত্বনা দিয়ে যাক। তিনি রুমাল দিয়ে তাঁর চোখ মুছলেন এবং একটি চেয়ার নিয়ে বিছানার পাশে বসলেন। এ বিছানায় যিনি শুয়ে আছেন তিনি অন্য কেউ নয়, তাঁর প্রাণের বন্ধু গোপাল। তাদের বন্ধুত্ব আজ প্রায় 40 বছরের। গোপাল ডক্টর রামানের শৈশবের বন্ধু। রবিবার বাদে সপ্তাহে অন্য কোনো দিন তারা দেখা করার সুযোগ পেতেন না। মূলত গোপাল তার কনসালটেন্সি চেম্বারের বাইরে অপেক্ষা করতেন যতক্ষণ না ডক্টর রামান ফাঁকা হতেন। তারপর দুই বন্ধু মিলে একসাথে খাওয়া, চলচ্চিত্র দেখা, সুখ দুঃখের কথা বলা তাদের বন্ধুত্বের জুড়ি মেলা ভার। কারণ সময়, পরিস্থিতি, এমনকি তাদের চেহারার পরিবর্তন ঘটলেও তাদের বন্ধুত্বের কোনো পরিবর্তন ঘটেনি। কয়েকদিন ধরেই ডক্টর রামান নিজের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন আজ প্রায় 3 মাস হলো গোপাল তাঁর চেম্বারে আসেননি। কথাটা ডক্টর রামানের মনে পড়ল তিনি যখন রোগী দেখার ব্যস্ততার মধ্যে গোপালের ছেলেকে বেঞ্চে বসে থাকতে দেখলেন। রোগী দেখা হয়ে যাওয়ার পর তিনি যখন অপারেটিং ঘরের দিকে এগোচ্ছেন, তখন তিনি বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখানে?
বাচ্চাটি একটু ইতস্তত করে বলল, মা আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন? বাবার শরীর খারাপ। সেদিন ছিল ডক্টর রামানের অপারেশনের দিন। তিনি শত চেষ্টার পরেও দুপুর 3টের আগে নিজের কাজ শেষ করতে পারলেন না। কাজ শেষ হওয়া মাত্রই তিনি দ্রুত নিজের চেম্বার থেকে বেরিয়ে ললি এক্সটেনশনে গোপালের বাড়ি পৌঁছলেন। গোপাল তখন বিছানায় ঘুমোচ্ছে। ডাক্তার গোপালের দিকে তাকিয়ে থাকতে থাকতে গোপালের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কতদিন ধরে এরম অবস্থা? 1.5 মাস ধরে। কোন ডাক্তার দেখছেন? পাশেই থাকেন, তিনি 3 দিন অন্তর এসে দেখে ওষুধ দিয়ে যান। তার নাম কি? তিনি কোনোদিন তার নাম শোনেননি। তুমি এমন একজনের কাছে দেখাচ্ছ যার নাম আমি শুনিনি। এত কিছু হয়ে গেল আর আজকে আমাকে জানানো হচ্ছে। আমি ভেবেছিলাম আপনি ব্যস্ত মানুষ, তাই অযথা আপনাকে বিব্রত করতে চাইনি। তারা সত্যিই খুবই দুঃখিত এবং বিধ্বস্ত। ডক্টর রামান আর একটিও বাক্য ব্যয় না করে নিজের কোট নামিয়ে ব্যাগ খুলে একটি ইঞ্জেকশন টিউব বার করে ছুঁচটাকে আগুনের সামনে ধরে অত্যন্ত চিন্তিতভাবে জীবাণুমুক্ত করলেন। এবং এ ঘটনার মঞ্চায়ন গোপালের স্ত্রী এক কোণে দাঁড়িয়ে দেখতে দেখতে কম্পিত স্বরে কিছু জিজ্ঞেস করতে গেলেন। আর ঠিক সেই সময় আমাকে এখন কোনো প্রশ্ন করবেন না। হিমশীতল গলায় ডক্টর রামান বললেন। তারপর বাচ্চা ছেলেটির দিকে তাকিয়ে বললেন, সকলকে বার করে দাও। ইঞ্জেকশন দেওয়া হয়ে গেলে ডক্টর রামান চেয়ারে বসলেন এবং এক দৃষ্টিতে নিজের প্রাণের বন্ধুটির দিকে তাকিয়ে রইলেন। কয়েক ঘন্টা পরেও রোগীর অবস্থার কোনো পরিবর্তন হলো না, আর ডক্টর রামান সেই একভাবেই বসে রইলেন। তার গোটা মুখ ও চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। গোটা মুখ ঘেমে স্নান করে গেছে। যখন সমস্ত বাড়ি এই দুই মুখ্য চরিত্রের ভালোবাসার কাহিনী দেখছিল, ঠিক তখনই এই সবের মধ্যেই গৌণ চরিত্রের মতো আরও একজন ঠিক ওইভাবেই এক কোণে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, অসুস্থ ব্যক্তিটির মর্মাহত স্ত্রী। তিনি কিছুটা ভয়ে ভয়ে ডক্টর রামানকে জিজ্ঞেস করলেন, আপনার জন্য একটু কফি করে দিই? না। স্থির এবং গম্ভীর গলায় উত্তর দিলেন ডক্টর রামান। তিনি মুখে না বললেও তাঁর পেট খিদের জ্বালায় কামড়ে ধরেছিল, কারণ সেই সকালের পর থেকে তার কোনো খাওয়া হয়নি। হঠাৎ করে তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কোনো কারণেই ওকে ডিস্টার্ব করবেন না। তিনি নিজের ব্যাগটি তুলে গাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক 1 ঘন্টা 15 মিনিট পর তিনি ফিরে এলেন। তবে এবার একা নন, তার সঙ্গে ছিল একজন সহকারী এবং একজন নার্স। ডক্টর রামান তার বন্ধু স্ত্রীকে বললেন, আমাকে এখন একটা অপারেশন করতে হবে। কেন? এসব কথার উত্তর পরেও দেয়া যাবে। আপনি এখন দয়া করে বাইরে যান এবং পাশের ঘরটিতে গিয়ে বসুন। তবে ও থাকতে পারে, ওর দরকার পড়তে পারে। তবে না ডাকা পর্যন্ত এখানে আসবে না, ঠিক আছে? ঘড়িতে তখন রাত 8টা। রোগী আস্তে আস্তে নিজের চোখ খোলার চেষ্টা করতে করতে বিছানার দিকে তাকিয়ে নিজের অবস্থান অনুধাবন করার চেষ্টা করছিলেন। আর এটি দেখেই ডক্টর রামানের সহকারী অত্যন্ত উত্তেজিত এবং খুশি মনে বলল, স্যার, রোগী সুস্থ হয়ে উঠেছে। ডাক্তার হিমশীতলভাবে রোগীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আমি ওকে সুস্থ দেখতে যা খুশি তাই করতে পারি, কিন্তু কিন্তু ওর হার্ট নারী আস্তে আস্তে বাড়ছে স্যার। ভালো ভালো। গম্ভীর এবং অন্যমনস্কভাবে ডাক্তার বললেন, ওতে আশ্বস্ত হওয়ার কিছু নেই। ওটা মিথ্যে।
এরম ধরনের ঘটনায় হঠাৎই নাড়ির গতি বেড়ে যায়। তিনি আরও কিছুক্ষণ পর বললেন, যদি এইভাবে নাড়ির গতি কাল সকাল 8টা পর্যন্ত থাকে তাহলে আমি কথা দিতে পারি এইভাবেই আরও 40 বছর চলবে। কিন্তু আমার মনে হচ্ছে না যে রাত 2টো পর্যন্ত থাকবে বলে। তিনি তার সহকারীকে চলে যেতে বললেন এবং নিজে রোগীর পাশে গিয়ে বসলেন। ঠিক 11টা নাগাদ রোগী নিজে চোখ মেলে চাইলেন এবং নিজের ডাক্তার বন্ধুটির দিকে তাকিয়ে হাসলেন। তাকে দেখে কিছুটা সুস্থ বলেই মনে হচ্ছিল। গোটা বাড়ি জুড়ে এক বিরাট আনন্দের আবহ। তারা সকলেই ডাক্তারের কাছে তাদের কৃতজ্ঞতা জানাতে কোনো রকমের ত্রুটি রাখছিল না। কিন্তু ডাক্তার যেন উপস্থিত থেকেও অনুপস্থিত। তার আশেপাশে কি হচ্ছে তিনি যেন কিছুই শুনতে পাচ্ছিলেন না। তিনি একভাবে রোগীর পাশে বসেছিলেন এবং তার মুখের দিকে তাকিয়েছিলেন। অসুস্থ ব্যক্তির স্ত্রী যখন জিজ্ঞেস করলেন, উনি কি এখন বিপদমুক্ত? তিনি তখন নিজের অবস্থানের কোনো পরিবর্তন না করেই বললেন, ওকে কয়েক চামচ করে গ্লুকোজ এবং ব্র্যান্ডি দিন প্রত্যেক 40 মিনিট অন্তর। মহিলা কিছুটা অবাক হয়েই রান্নাঘরের দিকে চলে গেলেন। কিন্তু তিনি মনে মনে খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি কিছুটা বদ্ধপরিকর হলেন যে তার স্বামীর বর্তমান অবস্থা কী তা তাকে জানতেই হবে এবং কেন এই সহৃদয় মানুষটি তার প্রশ্ন এড়িয়ে গেলেন। এ উদ্বেগ একেবারেই অসহ্যকর। এমনও তো হতে পারে যে তিনি রোগীর সামনে কিছু বলতে চাইছেন না। তিনি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক্তারকে ইশারা করে ডাকলেন। ডাক্তার উঠে ঘর থেকে বের হলেন। ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, এখন উনি কেমন আছেন? চিন্তার কিছু নেই তো? ডাক্তার অত্যন্ত রেগে গিয়ে নিজের ঠোঁট কামড়ে মাটির দিকে তাকিয়ে বললেন, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, যতক্ষণ না শারীরিক অবস্থা জানতে পারছেন। আর আমাকে এখন কিছু জিজ্ঞেস করবে না। তার চোখ মুখে হঠাৎই আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল। তিনি নিজের হাত দুটিকে জড়ো করে কান্না ভেজা গলায় বললেন, আমাকে দয়া করে সত্যিটা বলুন। ডাক্তার অত্যন্ত রেগে গিয়ে বললেন, আমি এখন এ ব্যাপারে আর একটাও কথা বলতে চাই না। তিনি আবার ঘরে ঢুকে চেয়ারে গিয়ে বসে পড়লেন। গোটা বাড়ির মধ্যে এক ভয়ঙ্কর বেদনার স্রোত বয়ে উঠল। অসুস্থ ব্যক্তি বিস্মিত হয়ে ঘোলাটে চোখে এই সব কিছু দেখে চলেছেন। ডাক্তার আবার উঠে ওই ঘর থেকে বেরিয়ে কান্নার আওয়াজ বন্ধ করার জন্য রান্নাঘরের দরজাটি বন্ধ করে দিলেন। যখন ডাক্তার আবার নিজ স্থানে বসবার উপক্রম করছিলেন, ঠিক তখনই তার বন্ধু ক্লান্ত শরীরে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, কেউ কেউ কি কাঁদছে? ডাক্তার উপদেশ দিলেন, তোমার এখন কথা বলা উচিত নয়, এতে শরীরের উপর চাপ পড়বে। কথা বলার ফলে তোমার শরীর খুব উত্তেজিত। আমি কি তাহলে আমার থেকে লুকিও না, বলো আমায়। ডাক্তার এক অদ্ভুত গম্ভীর শব্দ করে চেয়ারে বসলেন। তিনি জীবনে কখনো এমন অবস্থায় পড়েননি। এটি তার স্বাভাবিক চরিত্র নয়। তিনি কোনোদিনই তার পেশেন্টদের তাদের রোগের কারণ ও ভবিষ্যৎ বলতে দ্বিধা অথবা সংকোচ বোধ করেননি। তার জন্যই তো তার এত নাম, শুধুমাত্র তার কথা স্পষ্টতার জন্য। তাহলে আজ কেন তার মুখ দিয়ে সেই কথাগুলো বের হচ্ছে না যেগুলো তিনি ভাবছেন? হঠাৎই তার বন্ধু তাকে আঙুল দিয়ে ইশারা করে কাছে ডাকলেন এবং বিড়বিড় করে বললেন, আমাকে তুমি বলো, আমি আর কতক্ষণ বাঁচবো? আমার উইলে এখনো সই করা হয়নি। আমার স্ত্রীকে বলো চিঠির বাক্সটা দিতে, কাগজ তৈরি আছে,
তুমি তুমি খালি সাক্ষী হিসেবে সই করলেই হবে। আহ, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ? তোমার এখন চুপ করে থাকা উচিত। কতটা ভালো হতে পারে কারোর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সমস্ত ব্যবসা ছেড়ে আমি চলে যেতে পারবো না। রামু, এ আমার পরম সৌভাগ্য যে তুমি আমার এমন অবস্থায় পাশে আছো। আমি তোমার কথায় বিশ্বাস করি। আমি মারা গেলে আমার বউ বাচ্চা সবাইকে পথে বসতে হবে। তুমি তো ভালো করেই জানো মারা যাওয়ার আগে মারা যাওয়ার আগে যদি না সব সম্পত্তি আমার বউ বাচ্চার নামে লিখে দিই, তাহলে ওই শুভা ও তার গ্যাংয়ের লোকেরা সব হাতিয়ে নেবে। আমাকে দয়া করে সই করতে দাও, আর দেরি করো না। বলো আমায় কিছু, বলো। হ্যাঁ, এক্ষুনি। বলে ডাক্তার ঘর থেকে বেরিয়ে নিজের গাড়ির কালো সিটের উপর বসেই হাত ঘড়িটির দিকে দেখলেন এবং ভাবতে লাগলেন, এখন মাঝরাত, উইলটা যদি সই করতেই হয় তাহলে 2 ঘন্টার মধ্যেই করতে হবে, না হলে আর কোনোদিন সম্ভব নয়। তিনি এরম জটিলতায় নিজেকে জড়াতে চান না। তিনি জানেন তার বন্ধুর পারিবারিক সমস্যা এবং ওই শুভা ও তার জ্ঞানের কথা, কিন্তু তিনি কি করবেন? তিনি যদি এক্ষুনি গিয়ে বলেন যে উইলে সই করে দাও, তাহলে তো তার মানে এই দাঁড়ায় যে তিনি তার বন্ধুটিকে বলতে চাইছেন যে সে আর বাঁচবে না। তার মরণ বাঁচনের যুদ্ধ এক লহমায় টুকরো টুকরো হয়ে যাবে। তা তো তিনি হতে দিতে পারেন না। আর যে জিনিস তিনি একদম পছন্দ করেন না, তাও তো তিনি এই মুহূর্তে করতে পারেন না। তার পক্ষে মিথ্যা আশ্বাস দেওয়াও সম্ভব নয়, কারণ তিনি জানেন এতে রোগ সারে না। তিনি এ সকল কথা ভাবতে ভাবতেই নিজের গাড়ি থেকে বেরিয়ে আবার নিজের বন্ধুর পাশে গিয়ে বসলেন। যদি আমার দেয়া আশ্বাসে ওর জীবন বাঁচে তবে ওর মৃত্যু হবে না, কিন্তু তা হলে তা হবে অভিশপ্ত। গোপাল, শোনো। এই হলো তাঁর জীবনে প্রথম যখন তিনি রোগীকে বাঁচার আশা দেখাচ্ছিলেন এবং নিজের এত বছরের মেডিকেল বিশ্বাসকে দূরে সরিয়ে তিনি রোগীর সামনে ঝুঁকে পড়ে শান্ত এবং মৃদু গলায় বলে চললেন, মৃত্যু নিয়ে চিন্তা করার কিছু নেই, তুমি বাঁচবে। তোমার হার্ট এখন খুবই ভালো আছে। তুমি সত্যি বলছো? তোমার মুখ দিয়ে যখন এ কথা বেরিয়েছে তখন সত্যি হবে। সত্যি হয়তো সত্যি হয়তো আমি আবার বেঁচে উঠবো। হ্যাঁ, আমি আবার বেঁচে উঠবো। একদম ঠিক। তুমি প্রতি সেকেন্ডে সুস্থ হয়ে উঠছো, তাই এখন শুয়ে পড়ো। এই মুহূর্তে উত্তেজনা তোমার শরীরের পক্ষে ভালো নয়। তুমি এখন ঘুমো, আমি কাল সকালে তোমায় আবার দেখতে আসবো। অসুস্থ ব্যক্তি তার বন্ধুটির দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখলেন এবং আস্তে আস্তে চোখ দুটি বন্ধ করলেন। ডাক্তার নিজের ব্যাগ তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আস্তে করে দরজা বন্ধ করলেন। বাড়ি যাওয়ার পথে ডাক্তার তাঁর হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করিয়ে নিজের সহকারীকে ডেকে বললেন, ওই যে ললি এক্সটেনশনের কেসটা, আমার ধারণা পেশেন্ট যে কোনো মুহূর্তেই কোলাপস করতে পারে, তাই সমস্ত রকম ওষুধ নিয়ে যাও। যদি কোনো রকম সমস্যা দেখো তাহলে ওষুধ দিতে ভুলবে না। এখনই যাও। পরের দিন ঠিক সকাল 10টা নাগাদ ডাক্তার নিজের গাড়ি করে আবার ললি এক্সটেনশনে নিজের অসুস্থ বন্ধুটিকে দেখতে গেলেন। বন্ধুটি তখন জেগেই ছিলেন এবং কিছুটা সুস্থ বলেই মনে হচ্ছিল। ডাক্তার ঘরে ঢোকা মাত্রই সহকারী জানালেন, পালস একদম ভালো। ডাক্তার গলা থেকে স্টেথোস্কোপ নামিয়ে হার্টে ঠেকিয়ে কিছুক্ষণ শুনলেন, তারপর অসুস্থ বন্ধুটির স্ত্রীর দিকে তাকিয়ে বললেন,
হতাশার কোনো কারণ নেই, আপনার স্বামী 90 বছর বয়স পর্যন্ত বাঁচবে। তিনি এবং তাঁর সহকারী হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি করে রওনা হলেন এবং গাড়ি কিছুক্ষণ চলার পরেই সহকারী ডাক্তারকে জিজ্ঞেস করল, স্যার সত্যিই কি উনি 90 বছর পর্যন্ত বাঁচবেন? আমি বাজি লড়তে পারি, সে 90 বছর বয়স পর্যন্ত বাঁচবে। সে তার জীবনের চরমতম ভয়াবহতা কাটিয়ে উঠেছে, কিন্তু কি করে যে কাটিয়ে উঠল তা আমার সারা জীবনের প্রশ্ন হয়ে থেকে যাবে। গল্পের আড্ডায় আজ শুনলেন আর.কে. নারায়ণের লেখা দি ডক্টরস ওয়ার্ড। গল্পের অনুবাদ, বেতারনাট্যরূপ এবং গল্প পাঠে শুভজিৎ রায়। গল্পের সূত্রধার এবং গোপালের চরিত্রে অনির্বাণ, গোপালের বউয়ের চরিত্রে মৌমিতা ঘোষ, গোপালের ছেলের চরিত্রে জৈষ্ণু, সহকারীর চরিত্রে শুভ, পোস্টার ডিজাইন এবং টেকনিক্যাল হেড উৎসব, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো আর.কে. নারায়ণের লেখা গল্প দি ডক্টরস ওয়ার্ড। গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসনিং।